এবার মালদার একটা স্কুলের ঘটনা দেখাবো, যে স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ওই স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি তথা নেতা, এক শ্রমিক নেতা, তিনি একেবারে শাসানি দিচ্ছেন, কটূক্তি করছেন, এরকমটাই অভিযোগ। ভাইরাল ভিডিও সিসি ক্যামেরার ফুটেজে উঠে আসছে। কেন কেন এরকম দেখুন, একটু চেঁচামেচির কথা শোনা যাচ্ছে দেখুন। এই যে যিনি দাঁড়ালেন তিনি হচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আর এই নীল রঙের পাঞ্জাবি পরা ভদ্রলোক, ইনি হচ্ছেন সেই শ্রমিক নেতা, ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতি। হম্বিতম্বি এবার সরাসরি চলে যাই প্রতিনিধি সেবকের কাছে। কেন এরকম ভাবে শাসানি দেওয়া হচ্ছে? একজন মহিলাকেও রোখার চেষ্টা করা হচ্ছে, ওই মহিলাকে। সরাসরি চলে যাব সেবকের কাছে। কেন এরকম শাসানি? দেখো, এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি তার সুবোধ রায়, তার বিরুদ্ধেই অভিযোগ। এবছরের গোড়ায় তিনি দায়িত্ব নেন এই স্কুলের। তারপর থেকে স্কুল পরিচালনা, মিড ডে মিল, নানা ইস্যুতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সঙ্গে এই পরিচালন সমিতির সভাপতি তার কিন্তু একটা মতভেদ স্পষ্ট। আর এর থেকেই এই যে সিসিটিভি যে ফুটেজ উঠে আসছে, এই স্কুলে ঢুকে পরিচালন সমিতির সভাপতি হুমকি দিয়েছেন, এমনটা কিন্তু দাবি করছেন, অভিযোগ করছেন এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তিনি বলছেন যেভাবে হম্বিতম্বি করা হয়েছে, তিনি এত বছরের চাকরি জীবনে এভাবে অপমানিত হননি। আর এই অভিযুক্ত যে, দেখো, এই সভাপতি বলছেন তিনি স্কুলে গিয়েছিলেন, তিনি দেখেছেন নাকি যে একাধিক ক্লাসে শিক্ষিকা নেই। এই নিয়ে তিনি প্রধান শিক্ষিকার কাছে যান। তারপর প্রধান শিক্ষিকা বলেন 9 জন শিক্ষিকা ছুটিতে আছে, সিসিএল লিভে আছেন। এরই মধ্যে আরো একজন শিক্ষিকা বলেন তিনি 1 মাস ধরে ছুটি চাইছেন, তার ছুটি দেওয়া হচ্ছে না। তাহলে কোন একজনকে ছুটি দেওয়া হবে না, বা বাকি 9 জনকে কেন ছুটি দেওয়া হয়েছে, একসঙ্গে এতজন কেন ছুটি, এই সব প্রশ্নে বিবাদ, এমনটা বলছেন এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি। কিন্তু শিক্ষাক্ষেত্রে, শিক্ষাঙ্গনে যে ছবি উঠে এসেছে তা কিন্তু শোরগোল পড়ে গেছে। একদম অনভিপ্রেত এই ছবি, যে ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে এই সভাপতির বিরুদ্ধে। একজন শিক্ষিকা অনেকদিন ধরে ছুটি চাইছেন, তিনি ছুটি পাচ্ছেন না, তার জন্য পরিচালন সমিতির সভাপতি এইভাবে কিভাবে হম্বিতম্বি চালাতে পারেন, এই প্রশ্ন উঠছে। অভিযোগকারী প্রধান শিক্ষিকা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কি বলছেন দেখাবো। এবং অভিযুক্ত, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি অবশ্য অস্বীকার করছেন। ফুটেজ দেখেছেন, সিসিটিভি ফুটেজ দেখেছেন, তাতে তো বুঝতেই পারছেন কিরকম টাইপের হয়েছে। আমি এই বিষয়ে আর কোনো মন্তব্য করব না, কিন্তু আমার এই চাকরি জীবনে এত অপমানিত হয়েছি সেটা আমি আর বলতে পারবো না। আমাকে যেভাবে এবং আমার দিদিমণিদের যেভাবে অপমান করা হয়েছে বা করেছে, তাতে আমার দিদিমণিরাও যেমন শঙ্কিত, আমিও তেমন শঙ্কিত। বেশ কিছুদিন যাবৎ আমাদের কাছে খবর আসছিল স্কুলে পঠন পাঠন একদমই হচ্ছে না, এবং মিড ডে মিলের মান খুবই নিম্নমানের। পুরো ম্যানেজিং কমিটি স্কুলে ঢুকি এবং অফিস রুমে যাওয়ার আগে আমরা ক্লাসগুলো ভিজিট করি। তাতে প্রায় 9খানা ক্লাস, কোনো রকম কোনো টিচার নেই। স্কুলে 30 জন টিচার, 27 জনের মধ্যে আপনি যদি 10 জনকে সিসিএল দিয়ে দেন, তাহলে স্কুলটা চলবে কিভাবে? উনি টোটাল স্কুলটাকে ওয়ান ম্যান মানে ডিক্টেটরশিপ হিসাবে উনি স্কুলটাকে চালাচ্ছেন। আর যেহেতু ইনি শ্রমিক নেতা, তাই বিজেপিও রাজনীতি করতে ছাড়ছে না। বিধায়ক কি বলছেন দেখুন। নেতা একজন শ্রমিক সংগঠনের সুবোধ রায় যেভাবে RN রায় গার্ল হাই স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল থাপড়ে, আঙ্গুল তুলে, চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয় দেখিয়েছেন, গালাগালি দিয়েছেন, এইভাবে কথা বলতে পারেন না, এইভাবে হুমকি দিতে পারেন না। আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে, আবার শেষ করতে চাইছেন। এবার ফারাক্কায় যাব। ফারাক্কায় পুলিশকে পিটিয়ে ধৃত ইনি হচ্ছেন উপপ্রধান, পঞ্চায়েতের উপপ্রধান। ফারাক্কায় পুলিশকে পেটালেন, ASI কে পেটালেন। কেন পেটালেন? জাতীয় সড়কে কেন নেতার হাতে আক্রান্ত ASI? এই নিয়ে সরাসরি চলে যাব প্রতিনিধি প্রণবের কাছে। আগে ইনি কি বলার চেষ্টা করছেন, এই যে উপপ্রধান যিনি গ্রেফতার পর্যন্ত হলেন, তিনি কি বলছেন দেখুন।
ভুলটাই ঝামেলা নাই। এই কিন্তু অন্যায় হচ্ছে, বুঝলেন? এটাও অন্যায় হচ্ছে বলছেন, যখন গ্রেফতার হয়েছে তখন সেটাও অন্যায়। তার মানে ন্যায়টা কি উনি করেছেন? কিভাবে করলেন ন্যায় যার জন্য গ্রেফতার হলেন প্রণব? দেখো, বেয়া 1 নম্বর পঞ্চায়েত যে রয়েছে তারই উপপ্রধান এই তারিকুল শেখ, সে একটি ইঞ্জিন চালিত ভ্যানে করে পাট পাঠাচ্ছিল মালদাতে ফরাক্কা থেকে। এবং ফরাক্কা যেহেতু 12 নম্বর জাতীয় সড়কে এই ইঞ্জিন চালিত ভ্যান চলাচল করার অনুমতি দেয় না প্রশাসন, এবং সেই কারণে সেই ভ্যানটাকে আটকে নেয় যে কর্তব্যরত যে ট্রাফিক পুলিশ অফিসার ছিলেন তাপস ঘোষ, তিনি আটকে দেন। এটাই তার অপরাধ হয়েছে। এরপরে তিনি যখন ভ্যান চালকের কাছ থেকে ফোন পেয়ে এই তারিকুল শেখ সে ছুটে আসে, তারপরে কিন্তু ওই পুলিশ অফিসারকে তিনি গায়ে হাত দেন বলে কিন্তু অভিযোগ। এরপরে ফরাক্কা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী আসে এবং তাকে আটক করে তাকে গ্রেপ্তার করা হয়। যদিও এই তারিকুল শেখ তিনি কি বলছেন যে তিনি কোনো অন্যায় করেননি, কেবলমাত্র চাবিটা চেয়েছিলেন। কিন্তু তাপস ঘোষ যিনি দায়িত্বপ্রাপ্ত যে ট্রাফিক পুলিশ অফিসার, তিনি কিন্তু স্বীকার করেছেন তাকে রীতিমতন ভাবে গায়ে হাত দেওয়া হয়েছে এবং তার যে কাজে সেই কাজে তারা বাধা দেওয়ার সৃষ্টি করেছেন, এবং তারপরে কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টভাবে কিন্তু চাঞ্চল্য ছড়ায় ফরাক্কার যে ট্রাফিক মোড় এলাকা রয়েছে সেই এলাকাতে, এবং বিরোধী পক্ষরাও কিন্তু এটাকে নিয়ে যথেষ্টভাবে সমালোচনা করেছে। আইনদা ওকে, উনি এসে উল্টোপাল্টা এসে আমার উপরে চড়াও হলো, আমার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে কলার ধরে এখানে কেটেও গেছে, একটু গালাগালি করেছে। এখন ওনাকে থানায় নিয়ে আসা হয়েছে। আমি এসে বললাম যে আমার ভ্যানটা কেন আটকানো হলো, মানে আমার ড্রাইভারকে গালিগুলোজ করি, তো আপনি এইভাবে গালিগুলোজ করতে পারেন না, এই কথাটাই বলেছি আমি। আর চাবিটা আমার গাড়ির কেটে নিয়ে, আমি চাবিটা চেয়েছি পুলিশ অফিসারের কাছে, চাবিটা আমাকে দিল না, আর আমি হাত তুলে নিও। এখানে অর্থাৎ মুর্শিদাবাদে উপপ্রধান গ্রেফতার পুলিশকে পিটিয়ে, আর এখানে ধূপগুড়িতে ডাউকিমারি পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগ, 6 জন জালে, পুলিশের জালে, ওসির ওপরেও হামলার অভিযোগ, ভাঙচুরের হুমকির অভিযোগ, ফাঁড়ির ওসির ওপরেও হামলার চেষ্টা। কারা এরা? 6 জন যে জালে, তারা কারা? কেন এরকম হামলা? সরাসরি চলে যাব রকির কাছে। দেখো, ধূপগুড়ি থানার অন্তর্গত ডাউকুমারি ফাঁড়ি, এবং সেই ফাঁড়িতে কিন্তু গতকাল 6 থেকে 7 জন স্থানীয় বাসিন্দা প্রথমে সেখানে যান, এবং জমি বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা বলে জানা গিয়েছে। তারা গিয়ে প্রথমে ওসির সঙ্গে কথা বলেন, এবং ওসির সঙ্গে কথা বলতে বলতে আচমকাই তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর সেই ফাঁড়ি গুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে পুলিশের তরফ থেকে অভিযোগ। এই ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়, এবং ধূপগুড়ি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়ে সেখান থেকে 6 জনকে আটক করেছে। ইতিমধ্যে কিন্তু জানা গিয়েছে যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং কেন হামলার অভিযোগ কেন উঠছে? কেন হুমকি, ভাঙচুরের হুমকি দেওয়া হলো? দেখো, যারা অভিযুক্ত রয়েছে তাদের পরিবারের তরফ থেকে অভিযোগ রয়েছে যে সেই এলাকার এক ব্যক্তির সঙ্গে জমি নিয়ে তাদের দীর্ঘদিনের বিবাদ, এবং তাদের বিরুদ্ধে কেস করা হয়েছে এবং নোটিশ এসেছে, এবং সেই কারণেই তারা ফাঁড়িতে গিয়েছিলেন কথাবার্তা বলতে। কিন্তু সেখানে যাওয়ার পর সেই ওসি তাদের উপরে চড়া হয়। প্রথমে তাদেরকে ঘুষি মারতে যায় বলে অভিযোগ থাকলেও আপনি তো আর পুলিশকে আক্রমণ করতে পারেন না। দেখি যে থানায় খুবই উত্তেজিত কিছু পাবলিক, কি জমি সংক্রান্ত নিয়ে কেচাল, থানায় খুবই উত্তেজিত, কাউকে মানতেছে না। এখানকার ওসি, কনস্টেবল থানা ভেঙে দিবে, অমুক দিবে, এটা নিয়ে খুবই একটা উত্তেজিত হয়েছিল। কি ওদের পারিবারিক জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা খুবই উত্তেজিত হয়, সেটাকে আমিও বাধা দিলাম। ওদিকে আপাতত ধুপগুড়ি থানায় নিয়ে যায়। এই কলকাতা থেকে কিছুটা দূরে মহেশতলায়, সেখানেও সালিশি সভা, যুবককে ব্যাপক মারধর। হ্যাঁ, কারণ এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক। সরাসরি চলে যাব, ভাইরাল ভিডিও দেখুন। একেবারে মারধর করা হচ্ছে, সালিশি সভা বসিয়ে ক্লাবে ডেকে। কি অপরাধ যে ওই তরুণীর সঙ্গে প্রেমে সম্পর্ক গড়ে তোলা যাবে না? 18 নম্বর ওয়ার্ডের ক্লাবে ডেকে মার, ছেলেকে বাঁচাতে গেলে মাকেও মারধর বলে অভিযোগ। তরুণীর 3 মামা, তারাই হামলার সঙ্গে জড়িত। দেখুন, মারছে, দেখুন কি মারছে, দেখুন।
কিস্তি খেউর আর তার সঙ্গে মার। সরাসরি চলে যাব প্রতিনিধি সমীরের কাছে। সমীর, এই তিন মামা যাদেরকে গ্রেফতার করা হয়েছে, এই তিন মামা কতটা প্রভাবশালী যে ক্লাবে ডেকে এই রকম ভাবে মারধর করছে, সালিশি সভা বসাচ্ছে? অয়ন্ত, দেখো, সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে প্রেম ঘটিত কেস যে ঘটনা ঘটেছিল সেটা মিটে গেছে। যেটা হচ্ছে 15 তারিখ, যে 15 আগস্ট ছিল সেদিনকে, শুক্রবার ছিল, চলে যায়। তার পরের দিনই ওরা চলে আসে, এক সপ্তাহ পরে চলে এসে তারপরেই এই যে মহেশতলা পৌরসভা 18 নম্বর ওয়ার্ডে যে ঘটনাটা ঘটেছে, এই যে মারধর, এই যে তিন মামা যেহেতু হচ্ছে এই যে আমাদের এখন রোলিং পার্টি আছে, রোলিং পার্টি যুব নেতার তারা দলবল, এই দলবল যখন সালিসি সভায় ডেকে সভা হবার আগেই তাদের তিন ভাই মিলে মারতে আরম্ভ করে দিয়েছে। এবং মারার পরে যে তার অবস্থা আশঙ্কাজনক হয়েছে, যে যখন ওকে বাঁচাতে আসে ওর মা, সেই সময় মাকেও ধরে মারতে থাকে। তারপর ওর মাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে চিকিৎসা করার পরে তারপরে বেহালা মহেশতলা থানায় এসে এফআইআর করা হয়। কাল রাতেই যখন এফআইআর হয় তারপরেই একজনকে অ্যারেস্ট করেছে, এক মামাকে, আর দুই মামাকে এখনো পুলিশ খুঁজছে। এটা মহেশতলা। ও, দুই মামা এখনো ফেরার? তাড়াতাড়ি করে দুজনকে। হ্যাঁ অয়ন্ত, দুই মামা এখনো ফেরার আছে। যেহেতু কি বললাম, রোলিং পার্টির যুব নেতার এরা দলবল, সেই দলবলকে পুলিশকে ধরতে গেলে অনেক ভেবেচিন্তে ধরতে হবে। মহেশতলা থানার পুলিশ অনেক ভেবেচিন্তে কাজ করে। আমরা চাইবো যে এইরকম ভাবে কাউকে মারধর হলে পদক্ষেপ করুক পুলিশ। সেই জন্য বিচার করার নাম করে আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। ঠিক আছে, নিয়ে গিয়ে আমাকে কিছু বলার আগেই মারধর করে, খুব মারধর করে। ঠিক আছে, আমার আরেকটু হলে আমি মরে যেতাম। মারতে থাকে, দিগত মারতে থাকে, লাথি ঘুষি, তারপরে দৌড়ের হুড়কো দিয়ে আমার পিঠে আঘাত করতে থাকে। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই, যাতে আমার মা আমাকে বাঁচাতে এসেছিল। আমার মা বাঁচাতে আসতে আমার মাকেও নাকি খুব মার মেরেছে। ওই বাড়ি একটা সমস্যা ঝামেলা হয়েছিল, তার জন্য আমার ছেলেকে ডাকা হলো যে আমরা সমস্যাগুলোকে মিটিং করে দেবো। সেটাকে গেলুম আমরা, যাতে মাত্র আমাদের ছেলেটাকে ধরে মারধর আরম্ভ করে দিল। মারধর করার চেষ্টা করলো, এমনই ছেলেটাকে মারধর করছে, সে করার চেষ্টা করে, ছেলেকে মারার চেষ্টা করছে, মরে যাওয়ার চেষ্টা করেছিল। তার সাথে আমি আমার ছেলেকে বাঁচাতে যে আমাকে ধরে চুলিমুড়ি ধরে মারার চেষ্টা করলো। এদের কি শাস্তি চাইছেন আপনি? হ্যাঁ, আমি শাস্তি চাইছি। গতকালই আমরা দেখিয়েছিলাম পঞ্চশায়রে একটি বাড়ি থেকে বৃদ্ধার দেহ উদ্ধার, রক্তাক্ত। বৃদ্ধ হাত পা বাঁধা অবস্থায় খাটের নিচে পড়েছিলেন, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা বলেছিলাম সম্পত্তির কারণে হয়তো বৃদ্ধা খুন হয়ে থাকতে পারেন, এবং আজকে বৃদ্ধা খুনে ধৃত আয়া, যার ওপরে সঁপে দিয়েছিলেন এই চিকিৎসা থেকে আরম্ভ করে সেবা যত্ন এই বৃদ্ধা, সেই আয়া তার সাগরেদকে নিয়ে খুনের ঘটনা ঘটিয়েছে। পঞ্চশায়রে বৃদ্ধা খুনের কিনারা এরা। গতকাল আমরা দেখিয়েছিলাম, কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, কতদিন ধরে কাজ করছিল এই আশালতা, এবং কিভাবে এই সম্পত্তির জন্য খুন, কি জানা যাচ্ছে? গতকালই আমরা প্রশ্ন তুলেছিলাম যে সম্পত্তির জন্য খুন কিনা। একেবারে চলতি মাসের 17 তারিখে আর কাজে আশালতা এখানে নিযুক্ত হয়েছিল। 18, 19, 20 এই 3 দিন তিনি আসেননি। 21 তারিখ দেখা যাচ্ছে ঠিক সকাল 7টা 14 নাগাদ সেই বাড়ির কিছুটা দূর থেকে তিনি এবং তার সঙ্গী আসছিলেন, এবং মনে করা হচ্ছে পুলিশের তরফ থেকে 21 তারিখে ঠিক 11টার পরে কিছুটা সময় এই বৃদ্ধাকে প্রথমে মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা আশালতা, তারপরে মৃত্যু নিশ্চিত করতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়, এবং হত্যার পরেই পরনে থাকা যে কটি তার গয়না সব কটি তারা খুলে দেয়। অর্থাৎ লুটপাটের উদ্দেশ্যেই তাকে খুন করা হয়, এমনটাই কিন্তু এখনো পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, 17 তারিখ কাজে ঢুকেই একটা কাজে রেকি করে নিয়েছিলেন তিনি। জানতেন পেছনের গেট থেকেও ঢোকার একটা এন্ট্রেন্স রয়েছে, সেখান থেকেই কিন্তু তারা প্রবেশ করেন, এবং যাতে তাদেরকে পুলিশ ধরতে না পারে, যাতে আইডেন্টিফাই করতে সমস্যা হয় পুলিশের, সেই কারণেই কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরার যে তার, সেই তার কেটে দেওয়া হয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অর্থাৎ পূর্ব পরিকল্পিত ভাবেই কিন্তু তারা এই ঘটনা, মানে 17 তারিখ কাজে ঢুকে তারপরেই মারার ষড়যন্ত্র। রৌনক, দেখো, একেবারে পুলিশের প্রাথমিক তদন্তে কিন্তু এটাই উঠে আসছে যে 17 তারিখ তিনি কাজে ঢুকে পরপর 3 দিন কাজে যাননি। আবার 21 তারিখ তখন তিনি যান, তখন তার সঙ্গে তার এই জালাল বলে যে সঙ্গী, দেখো পুলিশের মধ্যে এই আশালতা কোথাকার বাসিন্দা?
দেখো আদতে আশালতা এবং জালাল দুজনেই পাথর প্রতিমার বাসিন্দা। নরেন্দ্রপুরে একটি ভাড়া বাড়িতে তিনি থাকতেন এবং গতকাল পুলিশ 8টা নাগাদ নরেন্দ্রপুরের সেই ভাড়া বাড়ি থেকেই কিন্তু তাকে গ্রেফতার করে। সেক্ষেত্রে এর পেছনে অন্য আর কেউ যুক্ত রয়েছে কিনা বা এই বিষয়টা তাদের শুধুই কি পুলিশ নিশ্চয়ই আরো পদক্ষেপের দিকে এগিয়ে যাবে। ক্রাইম এগেইনস্ট প্রপার্টি আছে, কিছু ওখানে কিছু জুয়েলারি ছিল, সেইগুলো নিয়ে যাওয়া হয়েছিল, ওটা রিকভারি করা হয়েছে। আমরা দেখলাম সিসিটিভি ফুটেজ ছিল, ওখান থেকেই অ্যাকচুয়ালি এই ক্লু আমরা পেয়েছি। আরও কিভাবে এটা ফার্দার ইমপ্রুভ করা যায় সেটাও দেখা হচ্ছে।